গল্প বলি এসো। আজ শোনাব বিবর উপন্যাসের ৫০তম পর্ব। তাহলে শুরু করি। তুম্বমুখ ইন্টেলিজেন্স ব্রাঞ্চের ইনভেস্টিগেটর বলল, আপনাকে দেখলাম ঢুকছেন, তাই এলাম। বেশ করেছেন, একটু চলবে? না না, বেশ আছি। ওসব পোষায় না মশাই। আপনাকে অনেকবার ফোন করেছিলাম অফিসে, কিন্তু বারে বারেই শুনলাম সাব নাহি হ্যায়। গেলাসে চুমুক দিয়ে বললাম, হ্যাঁ, বেয়ারাটাকে সেই রকমই বলে রেখেছিলাম, লোকে বড় জ্বালাতন করে। তুম্বমুখ একটু বিস্ফারিত হলো, বলল, ঘরেই ছিলেন? আশ্চর্য, আপনি একজন ব্যস্ত অফিসার, জনসাধারণকে নিয়ে আপনাকে সব সময় চলতে হয়, আর এরকম ফোন রিসিভ না করে বসে থাকতে পারেন? পারলাম তো দেখছি। এখন কি বলবে বলো তো চাঁদ, তারপরে কাটো। কোথায় একটু শান্তিতে বসতে এলাম তা নয়, উনি এলেন উপদেশ দিতে। আবার সেই খোকন চোখে মুখের দিকে তাকিয়ে থাকা এবং প্রশ্ন, আপনি মনে করতে পারলেন কাল ও সময় কোথায় ছিলেন? আমি আবার নিজেকে দেখলাম, আমার সেই গর্তে প্রাণপণে ঢোকবার চেষ্টায় আছি। সেখান থেকেই বললাম, না, কে জানে, হয়তো এখানেই ছিলাম। না, এখানে ছিলেন না, সেটা খবর পেয়েছি। প্রায় ৬টা অবধি আপনি এবং আর একজন রঞ্জন বারে ছিলেন। কথাটা মিথ্যে নয়, অনেক সংবাদই সংগ্রহ করেছে দেখছি। তবে আর আমার মুখ থেকে শোনবার কি দরকার বাবা? নিজেরাই খুঁজে পেতে বের করে নাও না। কষ্ট করবে না, খুনি ধরবে, মাইনেটি মারবে, খালি ওই চিন্তা করলে কি হয়? তাই বললাম, তাই নাকি? তা হবে বোধ হয়। লোকটা আবার বলল, কাল 10টার পর কি তার কাছাকাছি সময় মারিয়ানা মিডনাইট বারে আপনি গিয়েছিলেন। বাহ, শুঁড়িখানার খবর তো লোকটা একেবারে যাকে বলে যথার্থ পেয়েছে, টু দি পাই। বললাম, তা হতে পারে, এই তো করি মশাই। কিন্তু সত্যি, আপনার মতো একজন দায়িত্বশীল অফিসার, ইয়াং ম্যান, রেসপেক্টেবল বাড়ির ছেলে, যদি সন্ধেবেলায় থেকে এবার ওবার করে ঘুরে বেড়াম, সেটা ভালো দেখায় না। কাদের পক্ষে সেটা ভালো দেখায় বলতে পারেন? যাদেরই হোক, আপনার নয়। বেশ তো বড় বড় হোটেল, যেখানে সাধারণের বিশেষ যাতায়াত নেই, কিংবা নিজেদের কোনো আড্ডায়। আপনি কলকাতার টপ গ্রেডের লোকেদের কথা বলছেন তো? আমার চেয়ে বেশি দায়িত্বশীল, ভোররাত্রি যাদের চ্যাংদোলা করে হোটেল থেকে গাড়িতে তুলে দেওয়া হয়। কিন্তু আমি অতটা বড় নই। আপনি যাদের কথা বলছেন, আমি তাদের মতো রইস নই যে প্যারিসে বা নিউ ইয়র্কে ফুর্তি করতে যাব। সত্যি বলতে কি, পেটে মাল পড়লে এখনও নিজের মা বোনকে চিনতে পারি মাইরি। রোজ রাত্রে মদ, মেয়ে মানুষের পেছনে টাকা খরচ করার একটা সীমা আছে আমার, সেটা নিশ্চয়ই বোঝেন। যা করি সবই তো মশাই ঘুষের টাকায়। ঘুষ? আপনিও ঘুষ খান নাকি? আপনি খান না? আপনার কথাবার্তা অত্যন্ত খারাপ। আমি কোনো অফিসারের মুখে এরকম কথাবার্তা শুনিনি। তা হবে, এখন আমাকে একটু শান্তিতে থাকতে দিন। শান্তি কি আপনার আছে? আপনার থেকে বেশি আছে। যাই হোক, কাল সন্ধ্যা ৬টা থেকে 10টা পর্যন্ত রাত্রে কোথায় ছিলেন একটু মনে করুন। আপনাকে তো আগেই বলেছি, মনে করতে পারছি না। তার মানে আপনার অ্যালিবাই আপনি প্রমাণ করতে পারছেন না? না, ও সম্পর্কে আমার কোনো মাথা ব্যথা নেই। আপনি জানেন আপনাকে অ্যারেস্ট করা যায়? করুন, তাতে যদি খুনের কিনারা হয় নিশ্চয় করবেন। কিন্তু আপনি একজন অফিসার, আইনের চোখে কি তার কোনো মাপ আছে? লোকটা চুপ করে রইল। আমি আবার বললাম, ক্ষেত্রবিশেষে অনেক কিছুই হয়, কি বলেন? আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? নিশ্চয়ই। আচ্ছা, বলতে পারেন, আমি, আপনি, আমরা কেন জেলের বাইরে? তার মানে? তার মানে আমরা সকলেই বদমাইশ নয় কি?
আপনি নিশ্চয়ই এ কথা বলবেন না ওপরওয়ালার হুকুম মেনেই চলতে হবে। আপনার চাকরিটা তো যাকে বলে সমাজের অপরাধীদের ধরা। কিন্তু সত্যি কি আপনি তা ধরছেন? সে স্বাধীনতা কি আপনাকে দেওয়া হয়েছে? আপনি কি জোর করে বলতে পারেন আপনি কোনো অপরাধ করেননি? যেমন ধরুন আমি ঘুষ খাই, তেমনি কি বলতে পারেন আপনি সংবিধান, আইন সব নিক্তিতে মেপে চলছেন? আমাদের সব কিছু দেখে কি তাই মনে হয়? এই দেশটাকে দেখে আর এই দেশের মানুষের অবস্থা দেখে? তা যদি না হয় তাহলে আপনার আমার মতো আমাদের থেকেও বড় বড় মানুষে কি জেলখানা ভরে যাওয়া উচিত নয়? লোকটার লাল টকটকে জিভ এই প্রথম দেখলাম, ঠোঁট চাটল। পাকস্থলীটা সত্যি ভালো। বলল, আপনার নেশা বোধহয় জমে উঠেছে। না উঠলেও উঠবে এবার। তবে এখন চলি, মনে করবার চেষ্টা করবেন। হ্যাঁ, আসুন। শালুক চিনেছে। বেশ কয়েক পেগ মদ খাবার পর আমার বেরোতে ইচ্ছে করলো, কিন্তু কোথায় যাব তা বুঝতে পারছি না। এবং আশ্চর্য, একজন চেনাশোনা বন্ধুকেও আজ পেলাম না এখানে। সেটা অসম্ভব ব্যাপার প্রায়। এখানে কেউ না কেউ আসেই এবং এর সঙ্গে রোজই গাঁজায়। যে গাঁজানি তারপরে রোজই অর্থহীন মনে হয়। তবু সন্ধ্যের পরে পাখিগুলো কানা হয়ে যায় বলে যেমন আস্তানায় ঢুকে পড়তেই হয়, অনেকটা সেইভাবেই কানার মতোই চলে আসি দিব্য দৃষ্টি লাভের জন্য। আহা, কি রোশনাই, ফুলঝুরি একেবারে। মদ খাই আর কি বলি তা নিজেও জানি না। কেবল এইটুকু মনে থাকে, মাঝে মাঝে নিতার কথা মনে হয়। অথচ নিতার কাছে যাওয়া চলবে না, ওর দেখা পাওয়া যাবে না। এইসব ভাবতে ভাবতে অনেকটা কি বলবো, বজ্জাত গাড়ির ইঞ্জিনের মতো ভেতরটা গুঁ গুঁ করতে থাকে। গুঁ গুঁ, অথচ চলে না। তারপরে গদাম করে এক লাত। কে যে মারে টের পায় না। এবং লাত খেয়েই লক্কর গাড়ির মতো ছুটতে থাকি। কোথায় আর? কোনো সঙ্গিনীর বা বাড়িতে নিজের বিছানায়। কিন্তু আজ কেউ আসেনি কেন? নিতার মরার সংবাদে নাকি? কেননা যারা আসে তারা অনেকেই নিতারও পরিচিত। এবং আজ তারা কেন আসেনি, শোকে না ভয়ে, তা আমি বুঝতে পারছি না। এই সময়েই চোখে পড়ল একটা মেয়েকে, দোতলার দিকে চলে যাচ্ছে। আমার দিকে চোখ পড়তেই হাত নাড়ল। আমি ওকে ডাকলাম। ওকে জিজ্ঞেস করলাম ওপরে ওর কোনো পুরুষ আছে নাকি, এবং না বলাতে আমার সঙ্গে ওকে আসতে বললাম। জানতে চাইল কোথায় যেতে চায়, ওর বাড়িতে না কোনো হোটেলে, কোথায়। আমি জানালাম ট্যাক্সি করে একটু ফাঁকায় বেড়াতে, কারণ শহরের, বিশেষ এই শীতের সন্ধ্যার ধোঁয়াটে দমবন্ধ শহরে থাকতে ইচ্ছে করছে না। মেয়েটা রাজি হওয়াতে বেরিয়ে পড়া গেল, কারণ ওর একটা পাকড়ানো নিয়ে কথা। সেটা যখন পাওয়া গেল, একটু বেড়াতে যেতে আপত্তি কী। ট্যাক্সিতে উঠে মেয়েটার গায়েটায় হাত দিলাম, জড়িয়ে ধরে বসে রইলাম। কিন্তু মাথার পেছনটা এমন বিশ্রী ব্যথা করছে, ঠিক যেন কিছু ভালো লাগছে না। গায়েটায় হাত দিলে যেরকম হওয়া উচিত সেরকম কিছুই বোধ হচ্ছে না কেন, কে জানে। মাথার পিছন দিকের ব্যথাটা কিসের, প্রেশার হয়েছে না নার্ভের গোলমাল? অথচ এখন তো বেশ রমরমে ঘোরের মধ্যেই থাকার কথা। 24 ঘন্টার মধ্যে এত দিনের মেজাজি ঘোরটা ছিঁড়ে গেল কি করে? মানে কি যেন একটা ছিঁড়েছে মনে হচ্ছে। কি, আমি তা বুঝতে পারছি না। কিন্তু না, 24 ঘন্টায় কিনা কে জানে। এখন আর ঘড়ি দেখতে ইচ্ছে করছে না। গতকাল এই সময়ে আমি তো একটা ট্যাক্সিতেই ছিলাম নিতার গায়ের সঙ্গে। এই কথা মনে হতেই আমি মেয়েটাকে আর একবার টের পাবার চেষ্টা করলাম, যে কারণে ও আমাকে হাত বের দিয়ে ধরতে চাইল, কিন্তু কিছুই যেন টের পেলাম না। এটা কী ধরনের ব্যাপার আমি জানি না। আমি কি টের পেতে চাইলাম তা বুঝতে পারছি না,
কেবল মেয়েটা উফ আহ করে উঠল। বলল, আমার লাগছে। লাগছে? হ্যাঁ, আপনি ভীষণ জোরে চিমটি কাটছেন। ওহ সরি। কি হয়েছে আপনার? শরীর খারাপ নাকি? হুম, কি জানি। বেশি খেয়েছেন? না তো। আচ্ছা, তোমার নাম কি? মেয়েটা হাসল। বলল, যতবারই আপনার সঙ্গে মিট করেছি ততবারই নাম জিজ্ঞেস করেন। মনে থাকে না? না। সাবিত্রী। সাবিত্রী। আচ্ছা, তুমি হুলা হুপ করো না কেন? উফ, আপনি আবার লাগিয়ে দিচ্ছেন আমাকে। কিন্তু হুলা হুপ করবো কেন? বড্ড চর্বি জমে গেছে। আচ্ছা, তুমি পুরো না হাফ গেরস্ত? পুরোই বলতে পারেন। বিয়ে টিয়ে হয়েছিল? তা একটা হয়েছিল। সেই সত্যবানটি কোথায়? মরে গেছে? এসব কথা তো আপনি কোনোদিন জিজ্ঞেস করেন না। আজ করছি, মানে করতে ইচ্ছে করছে। পালিয়ে গেছে। মরে যাওয়াই বলে ওকে। হ্যাঁ? আচ্ছা, আজ পর্যন্ত কতগুলো লোক তোমার কাছে গেছে? মেয়েটা আবার হাসল। বলল, তা কি মনে আছে নাকি? কাউন্টলেস। না? আচ্ছা, তাদের তুমি কি ভাবো? কি আবার? শুয়োরের বাচ্চা। না? ছি ছি। কিন্তু খদ্দের লক্ষ্মী। হ্যাঁ? তা হ্যাঁ, কিন্তু দেখুন, আমার লাগছে। আজ আপনার কি হয়েছে? আপনি এরকম করছেন কেন? কী রকম বলো তো? আপনি পেটের পাশে জামাটাই বোধহয় ছিঁড়ে ফেললেন। ওহ সরি। চলো তোমার ঘরেই যাই। তাই চলুন। গাড়ি ঘোরাতে বললাম। তারপরে মেয়েটাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা সীতা? মেয়েটা বলে উঠল, সীতা নয়, সাবিত্রী। একই তো। তোমাকে আমি একটা হুলা হুপের রিং কিনে দেব। আচ্ছা, কি একটা কথা তোমাকে জিজ্ঞেস করব ভাবলাম, মনে করতে পারছি না। আপনি আজ অন্যরকম হয়ে গেছেন। আপনার সেই মেজাজ। কথাটা হারিয়ে গেল। আর শুনতে পেলাম না। তার বদলে আমার নিজের গলাতেই আমি একটা গান শুনতে পেলাম। না, গাইতে গাইতে নয়, কখনো কোথায় যেন গিয়েছিলাম, সেইটাই শুনতে পেলাম। I locked my heart and threw her the key. তার মানে হৃদয় বন্ধ করে চাবি ফেলে দিয়েছি? তার মানে কি পেরানে কুলু পেটে কাটিটি হাপিস? চাপ বাবা, তাও কি হয় নাকি? গায়ক আর কথা খুঁজে পেল না। ঘণ্টাখানেক পরে ফিরে এসে মেয়েটার ডেরায় গেলাম। যা হওয়া উচিত তাই হলো। তারপরে বাড়ি ফিরে এলাম। সেই বিদিশার প্রেমিক আর বিদিশা ইত্যাদি সব কিছুই ঠিক রয়েছে। কেবল ওপরে উঠতেই মা ভয় পাওয়া গলায় বলল, অফিসের ঘটনা নাকি সবই পিতৃদেবের কানে এসেছে। নিতার খুনের খবরও। যে কারণে পুলিশ আমার পিছনে ঘুরছে, সব খবরই এসে পৌঁছেছে। পিতৃদেবের সঙ্গে দেখা করার জন্যে মা বলল, কিন্তু আমি জানালাম এখন ঘুম ছাড়া আর কিছুই পারবো না। যদিচ আজ ঠিক গতকালের মতোই গা গুলোতে লাগলো। মনে হচ্ছে লিভারটা কলা পোড়া খেয়ে গিয়েছে। পরদিন আমি যখন অফিসে গেলাম, মনে হলো অফিসে সবাই আমার দিকে অদ্ভুত চোখে তাকিয়ে দেখছে। অদ্ভুত মানে অনেকটা যাকে বলে বিদ্বেষহীন প্রশংসাসূচক চোখে তাকিয়ে দেখল, যা থেকে অনুমান হয় গতকালের অফিসের ঘটনাটা প্রকাশ পেয়েছে এবং অধস্তন কর্মচারীরা তাতে খুব খুশি হয়েছে। বোধহয় তাদের লড়াইয়ের সঙ্গে আমাকে মিলিয়ে দেখে নিয়েছে। যদিচ জানি প্রতিটি লোকই ফেরেববাজ, ফাঁকিবাজ, যে যার নিজের তালে আছে। সবাই চায় তার সঙ্গে কোথাও মিললেই সে তোমাকে খাতির করবে, অথচ অপরাধ করলে লাভবান হবে। এটা যদি তুমি সুযোগ দিতে পারো, সবাই নেবে। আমাকে মারলে যদি সকলের 1 বছরের মাইনে ইনক্রিমেন্ট দেয়, তাহলে এখনই মেরে ফেলবে। কারণ গরিব আবার ভদ্রলোক। আমার ধারণা তারা সব থেকে মারাত্মক। আমার ঘরে ঢুকেই দেখলাম টেবিলের ওপর একটা
কাগজ, তাতে লেখা, হে সাহসী বীর, আমাদের অভিনন্দন গ্রহণ করুন। দেখেই বেয়ারাটাকে চিৎকার করে ডেকে জিজ্ঞেস করলাম, এটা কে রেখে গেছে এখানে? বেয়ারা ভয়ে জড়সড় হয়ে বলল, নেই দেখা সাব। কাগজটা টুকরো টুকরো করে ছিঁড়ে ওয়েস্ট পেপারের ঝুড়িতে না ফেলে দরজার বাইরে ফেলে দিলাম, যেন ওদের অভিনন্দনের জন্যেই আমি কিছু করেছি। কিন্তু আমি ভাবি, এসব খবর এদের কাছে যায় কি করে? কারণ সমস্ত ব্যাপারটা তো সিক্রেটের পর্যায়ে পড়ে। এমন কোনো খবর দেখি না যা বাইরে বেরোয় না, অথচ সবই নাকি সিক্রেট। কিন্তু কাজ করবার আমি কি কিছুই খুঁজে পাচ্ছি না। অবশ্যই একদিক থেকে ভালোই হয়েছে, গতকাল থেকে সেই যে শিরায় শিরায় ঝনঝনানি, সেটা খুবই বেড়েছে। তার সঙ্গে পেট খামচানো, আর বারে বারে পায়খানা যাওয়াও চেপে ধরেছে। একবার বাথরুম থেকে বেরিয়ে দেখলাম সেই তুম্বমুখ আবার এসেছে, হাতে একটা খবরের কাগজ। আমাকে দেখালো, যাতে নিতার খাটের উপর পড়ে থাকা ছবি ও সংবাদ বেরিয়েছে। জিজ্ঞেস করলো, দেখেছেন নাকি? না। সে কি, সকালে খবরের কাগজ দেখি না, কিন্তু এখন আমি নিতার ছবিটা দেখতে লাগলাম, যার নিচে লেখা রয়েছে, এই যুবতীকে তার অ্যাপার্টমেন্টে খাটের ওপর মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ময়নাতদন্তে জানা গিয়েছে তাকে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে। অপরাধী এখনও ধরা পড়েনি, পুলিশ অনুসন্ধান চালাচ্ছে। জানি তুম্বমুখ আমার দিকে সেই খোকনের মতো অপলক চোখে তাকিয়ে আছে, যাকে বলে আমার মুখের কোনো ভাবান্তর হয় কি না তাই দেখবার জন্যে। কিন্তু কেন? আমি কি উল্লুক নাকি যে ভাবভঙ্গিতে ওকে কিছু বুঝতে দেব? তবু এ কথা ঠিক, আমি ছবিটার দিকে দেখতে দেখতে যেন নিতার গা ছুঁয়ে ফেললাম, এবং ওরকম ছুঁয়ে জড়িয়ে ধরার মতো অবস্থা হতেই হাতটা কেমন নড়ে উঠল, আর তৎক্ষণাৎ কাগজটা তুম্বমুখর হাতে ফিরিয়ে দিলাম। কিছু বুঝতে পারলেন? তুম্বমুখ জিজ্ঞেস করল। আমি বললাম, মরে গেছে বলেই তো কাগজে লিখেছে। লোকটা আমার দিকে চুপ করে খানিকক্ষণ তাকিয়ে রইল, তারপরে আবার সেই একই কথা জিজ্ঞেস করতে লাগলো। আমি খিস্তির মাত্রায় একটু চড়ালাম, এবং শেষ পর্যন্ত বিদায় নেবার আগে জানিয়ে গেল, কাল রাত্রে যে মেয়েটা আমার সঙ্গে ছিল তাকেও ওরা জিজ্ঞাসাবাদ করেছে। অর্থাৎ আমার উপর ওরা সব সময়েই নজর রেখেছে এবং ধরেই নিয়েছে ওই মেয়েটার সঙ্গে আমার আগের থেকেই অ্যাপয়েন্টমেন্ট করা ছিল। মেয়েটা কি বলেছে না বলেছে আমি তা জিজ্ঞাসা করিনি, তুম্বমুখ বলেও নি। আর মেয়েটা নিশ্চয়ই আমাকে মনে মনে গালাগাল দিয়েছে। যেহেতু কোনো কাজই করা যাচ্ছে না, সেই হেতু আমি টেলিফোনে বাগচিকে বলার কোনো মানে নেই। বাগচিও শুনল মাত্র কোনো জবাব না দিয়ে রিসিভারটা নামিয়ে রাখলো। গোঁসা হয়েছে। তো বাগচিকে সেই মতো বলে লাঞ্চের সময়ে বেরিয়ে গেলাম। আর প্রতি মুহূর্তেই একটা আশঙ্কা হতে লাগলো, অফিসের লোকগুলো আমাকে না কিছু বলে বসে, যাকে বলে বিগলিত হয়ে বীরত্বের ঠেলায়। ট্যাক্সি পাওয়া দুঃসাধ্য দেখছি, তাই হাঁটতে হাঁটতেই চলেছিলাম। এমন সময় একটা গাড়ি, নীল রঙের, আমার পাশে এসে দাঁড়ালো। দেখে মনে হলো চালকই মালিক, আমার অচেনা। অথচ হেসে বলল, স্যার, আমি আপনার কাছেই গেছিলাম, আপনার দপ্তরে। শুনলাম এইমাত্র বেরিয়ে এসেছেন। বলুন কোথায় যাবেন, পৌঁছে দিয়ে আসি। লোকটা নিজের নামটা বলল, কিন্তু আমার কাছে কি দরকার বুঝলাম না, এবং আমি কোথায় যেতে চাই তাও ঠিক জানি না। লোকটার নাকি আমাকে খুবই জরুরি দরকার, কে জানে ইন্টেলিজেন্সেরই লোক কিনা। যখন জানালাম আপাতত আমার কোনো গন্তব্য নেই, তখন সে বলল, তাহলে চলুন কোনো একটা নিরিবিলি জায়গায় বসে কথাটা বলে নিই। গাড়িতে তুলে নিয়ে লোকটা উত্তর দিকে চলল, আর প্রতি পদে পদে আমার প্রশংসা করতে লাগলো। অর্থাৎ আমি যে হরলালের ব্যাপারে খোদকর্তার সঙ্গে ওর ভাষায় পবিত্র সংগ্রামে নেমে পড়েছি, এটা একটা বিরাট ব্যাপার। উল্লুক,
তারপরে দেখলাম লোকটা দক্ষিণেশ্বরে এসে হাজির, যেটা মন্দ লাগলো না, কারণ কলকাতার বাইরে বলেই একটু ভালো লাগলো। যদিচ দোকানপাট, ভিড় এবং মা কালীর দর্শনের জন্যে সবাই নানানভাবে ছুটছে, যা দেখলেই মনে হয় যেন কি পাপ করে সবাই ছুটেছে, অনেকটা গায়ে ঘায়ের জ্বালার মতো। ও মা, জুড়িয়ে দাও মা। মায়ের আর খেয়ে দেয়ে কাজ নেই, বদমাইশি করবে আর সন্দেশ বাতাসা এনে দিয়ে যাবে, আর কালীমূর্তি তোমার ঘায়ের মলম হয়ে যাবে। এই ভাব নিয়ে তারা খেয়ে চলেছে। আমি জানি না লোকেদের কি লজ্জা করে না যখন তারা এভাবে ছোটে আর ভাবে, যা তারা কখনোই বিশ্বাস করে না, ভাবে যে মাকে ডাকলে নির্ঘাত ফল ফলবে, কারণ এ সবই হচ্ছে আসলে সব কিছু পাবার একটা, কি বলবো, অবসেশন, সব রকম আকাঙ্ক্ষারই একটা অবসেশন। কিন্তু যে লোকটার গাড়িতে এলাম সে লোকটার মধ্যে মূর্তি দর্শনের কোনো ব্যস্ততা দেখলাম না, কারণ আমাকে নিয়ে সে এত ব্যস্ত। লোকটা কে? আমাদের দপ্তর থেকে মালকড়ি হাতাবার তদবির করার জন্যে এরকম করছে নাকি? তাহলে তো মাল মিছেই পেট্রোল পুড়িয়ে, কিন্তু তা তো নয়, ও তো অন্য রকম কথা বলছিল। মা কালীর থেকে আমাকে খুশি করতেই যেন যাকে বলে ব্যাকুল। লোকটা বলল, চলুন স্যার, গঙ্গার ধারে কোনো গাছতলায় বসা যাক, আপনার আপত্তি নেই তো? আমি বললাম, আপনার কি কথা কিছুই বুঝতে পারছি না, আপনাকে আমি চিনিই না। তা না চিনুন, বললেই চিনতে পারবেন, চলুন বসি গে। আজ এখানেই শেষ হলো বিবর উপন্যাসের ৫০তম পর্ব। পরের পর্ব নিয়ে আবার হাজির হব। সবাই ভালো থাকবেন। আজ আসি।